নমস্কার, লার্নিং হিস্ট্রি উইথ জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় ক্লাস 10-এর দ্বিতীয় অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক বাংলার নবজাগরণ। এই বাংলা নবজাগরণটা কেন ইম্পর্টেন্ট? কারণ 8 নম্বর মার্কস হিসেবে কিন্তু এই টপিকটা ইম্পর্টেন্ট রয়েছে নেক্সট ইয়ারের জন্য। তো বিষয়ে আসা যাক, বাংলার নবজাগরণ। নবজাগরণ বা রেনেসাঁস, এই রেনেসাঁস হচ্ছে একটা ফরাসি শব্দ। রেনেসাঁস কথাটির অর্থ কি প্রথম আমাদের জানতে হবে। রেনেসাঁস কি বা নবজাগরণ কি, এই বিষয়টা আমাদের প্রথম খাতায় লিখতে হবে। তাহলে নবজাগরণ বা রেনেসাঁস এটা কোথায়, এই রেনেসাঁস শব্দটি কোথা থেকে আসছে? না, একটা ফরাসি শব্দ হচ্ছে রেনেসাঁস, যার অর্থ হচ্ছে নবজাগরণ। যার অর্থ হচ্ছে নবজাগরণ। এই রেনেসাঁস কিভাবে এলো বা রেনেসাঁস বা নবজাগরণ কি, এইগুলি আমার আলোচ্য বিষয়। দেখো, ভারতের মধ্যে আমরা জানি যে বাংলাদেশে প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে এবং কলকাতা ছিল সেই সময়ে তার রাজধানী। অর্থাৎ 19 শতকের পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির প্রধান কেন্দ্র হয়ে উঠেছিল কলকাতা। অর্থাৎ এটাই বলছে যে কলকাতাকে কেন্দ্র করেই পরবর্তীকালে দেখা যায় বাংলায় নবজাগরণের উত্থান শুরু হয়েছিল। আমরা ইংরেজরা যখন দেখা যাচ্ছে যে ইংরেজরা যখন ভারতবর্ষে আসার পর আমরা ওদের শিক্ষাটাকে অথবা ওয়েস্টার্ন এডুকেশন বা পাশ্চাত্য শিক্ষাকে আমরা গ্রহণ করতে শুরু করলাম। এই পাশ্চাত্য শিক্ষার যখন সংস্পর্শে এলাম, অর্থাৎ পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শে আসার পর 19 শতকের যারা মধ্যবিত্ত বাঙালি সমাজ, তারা কি না এক যুক্তিবাদী এবং মানবতাবাদী আলোড়নের সূচনা করলেন। তৎকালীন সময়ে দেখা গেল যে ধর্ম, সমাজ, শিক্ষা, সাহিত্য, দর্শন, রাজনীতি, জীবনের প্রত্যেকটি স্তরেই দেখা গেল কিনা প্রত্যেকটি স্তরে সেই সময়কালে মানুষের মধ্যে জ্ঞান চর্চার প্রসার ঘটতে শুরু করল। এই যে মানুষের মধ্যে এই যে পরিবর্তন, পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শে আসার ফলে মানুষের মধ্যে যে পরিবর্তন দেখা যাচ্ছে, সাহিত্য, বিজ্ঞান, রাজনীতি প্রভৃতির ক্ষেত্রে একটা পরিবর্তন দেখা যাচ্ছে এবং শিক্ষা বিস্তারের ক্ষেত্রে 19 শতকে একটা উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে, বিশেষ করে শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে। এই যে ওভারঅল যে পরিবর্তন, এই পরিবর্তনটাই হচ্ছে নবজাগরণ। বুঝা গেল? এই নবজাগরণের কারা হোতা ছিলেন? নবজাগরণটা শুধুমাত্র একদম বাড়িতে চলে এলো আর গ্রহণ করলাম তা তো নয়। এই নবজাগরণটা কিভাবে হলো না, 19 শতকে নবজাগরণের যারা উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন, যাদের নাম অবশ্যই করতে হবে, তারা হচ্ছেন রাজা রামমোহন রায়, তারা হলেন ডিরোজিও, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ইনাদের চেষ্টায় সমাজে একটা উল্লেখযোগ্য পরিবর্তনের সূচনা হলো। এই পরিবর্তনটাই হচ্ছে কি না নবজাগরণ। এই পরিবর্তনটাই হচ্ছে নবজাগরণ। এরপর আমি এই নবজাগরণ কি এটা আলোচনা করলাম। এরপর আমি আলোচনা করব কোন প্রেক্ষাপটে নবজাগরণটা গড়ে উঠেছিল, কোন প্রেক্ষাপটে নবজাগরণটা গড়ে উঠল। প্রেক্ষাপট যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে সেই সময়কালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হল। 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করলেন। কেন করলেন? তার কারণ হচ্ছে যে ব্রিটিশ কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য। তারা ভারতে এসে ভারতের যে সংস্কৃতি, ভারতের যে রীতিনীতি, এইগুলোকে তারা কতটা গ্রহণ করতে পারছে বা তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, এই রীতিনীতিগুলো, সংস্কৃতি রীতিনীতিগুলোকে গ্রহণ করার জন্য তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হলো। এই জন্য ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠিত হলো এবং এই ফোর্ট উইলিয়াম কলেজ বলা হয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলায় নবজাগরণের সূচনা হয়ে গেল।
এরপর আমি নেক্সট আরো যে পয়েন্টগুলো আমি আলোচনা করব, সেখানে আরো আছে বাংলা ইউরোপীয় শিক্ষা সংস্কৃতি, সংবাদপত্র প্রকাশনা, গ্রন্থাগার প্রতিষ্ঠা ইত্যাদি বিষয়গুলো, যেগুলো হচ্ছে নবজাগরণকে উল্লেখযোগ্য পথ দেখিয়েছিল। বুঝা যাচ্ছে? এরপর যেটা আলোচনা হবে সেটা হচ্ছে যে এই পয়েন্টসগুলো, যেগুলো আমি বললাম যে ফটিলং কলেজ শুধু নয়, তার আনুষঙ্গিক যা মানে পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শে আসার ফলে আনুষঙ্গিক আরো যে সমস্ত পয়েন্টসগুলো রয়েছে, বিষয়গুলো রয়েছে, সেইগুলো আমি একটু বলছি। এটা আলোচনার পর যেটা আলোচনা বলতে পারি প্রেক্ষাপটে, যে বাংলা ইউরোপীয় শিক্ষা ও পাঠ্যপুস্তক, অর্থাৎ ইউরোপীয়দের প্রচেষ্টায় বাংলায় ইউরোপের যে শিক্ষা পদ্ধতি চালু হলো, এই শিক্ষা পদ্ধতি চালু হলো, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠল এবং শিক্ষা সম্প্রসারণের জন্য বিভিন্ন পাঠ্যপুস্তক রচিত হল। এই জন্য ডেভিড হিয়ার এই সময় স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করলেন, যার মাধ্যমে শিক্ষার ক্ষেত্রে একটা বিপ্লব এলো। নেক্সট যেটা আলোচনা করা যায় প্রেক্ষাপটে, সংবাদপত্র এবং গ্রন্থ রচনা। না, বাংলার নবজাগরণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল, ভালো করে শুনতে হবে, ইংরেজি এবং বাংলায় প্রকাশিত বিভিন্ন সংবাদপত্র এবং প্রবন্ধ। এই ইংরেজি এবং বাংলায় প্রকাশিত যেই সংবাদপত্রগুলো তৎকালীন সময়ে নবজাগরণের ক্ষেত্রে একটা নবজাগরণের পথকে আরো প্রশস্ত করেছিল। নেক্সট হচ্ছে গ্রন্থাগার প্রতিষ্ঠা। আমরা জানি যে গ্রন্থাগার এমন একটা মাধ্যম যে শিক্ষা এবং সংস্কৃতি প্রসারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে গ্রন্থাগার। আমাদের ব্রিটিশ আমলে কলকাতাতে প্রথম কিন্তু গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়েছিল। এই গ্রন্থাগার প্রতিষ্ঠার মাধ্যমে যারা বাংলার বুদ্ধিজীবী, এই বাংলার বুদ্ধিজীবীদের আধুনিক চিন্তাধারার পথ আরো বেশি উন্মুক্ত হয়েছে, যার ফলশ্রুতিতে নবজাগরণের একটা উল্লেখযোগ্য ভিত রচিত হয়েছে। এই প্রেক্ষাপটগুলো আমরা আলোচনা করতে পারি। তাহলে কি কি পয়েন্টস আমরা আলোচনা করতে পারি? প্রেক্ষাপট যদি প্রশ্ন দেয় যে নবজাগরণের প্রেক্ষাপট, যদিও এই প্রশ্নটা পরীক্ষায় আমাদের সিলেবাসে নেই এতটা এই টপিকটা, তবু আমি বলে দিলাম। তো এখানে ফটিলং কলেজ, বাংলার ইউরোপীয় শিক্ষা এবং পাঠ্যপুস্তক, সেই সময়ে সংবাদপত্র কতটা ভূমিকা ছিল, গ্রন্থ রচনার কতটা ভূমিকা ছিল এবং গ্রন্থাগারগুলির কতটা ভূমিকা ছিল, এইগুলোর মিলনে বাংলায় নবজাগরণের পথ প্রশস্ত হলো। এরপরে যেটা আলোচনা করবো খুব ইম্পর্টেন্ট টপিক, এই টপিকটাই হচ্ছে বা এই পয়েন্টসটাই হচ্ছে ইম্পর্টেন্ট, যে নবজাগরণের প্রকৃতি বা চরিত্র। এখানে দুটো ভাবে আলোচনা হবে, পক্ষে যুক্তি এবং বিপক্ষে যুক্তি। যে অর্থাৎ এটাই বলা যাচ্ছে যে নবজাগরণের প্রকৃতি নিয়ে বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক রয়েছে। কেউ পক্ষে যুক্তি দিচ্ছেন, কেউ আর বিপক্ষে যুক্তি দিচ্ছেন। আমি কিছু কিছু পক্ষে যুক্তি আলোচনা করব, কিছু কিছু বিপক্ষে যুক্তি আলোচনা করব, নিয়ে আমি অ্যান্সারটা শেষ করব। দেখো পক্ষে যুক্তি কি, নবজাগরণের পক্ষে যুক্তি। আমরা জানি যে এই সময় একজন বিখ্যাত ঐতিহাসিক মানে যদুনাথ সরকার, তিনি স্পষ্ট ভাষায় দ্বিধাহীন ভাবে তিনি বলছেন যে এই যে জাগরণ 19 শতকে বাংলার যে জাগরণ, এই জাগরণটা হচ্ছে কি না নবজাগরণ বা রেনেসাঁ। তিনি নির্দ্বিধায় ভাবে কি করছে না, তিনি একে নবজাগরণ বলে মেনে নিচ্ছেন। কেন তিনি বলছেন, তিনি যে যুক্তি দেখাচ্ছেন যে কনস্টান্টিনোপলের পতনের পর ইউরোপের যে নবজাগরণ ঘটেছিল, 19 শতকে বাংলার নবজাগরণ ছিল তদপেক্ষা ব্যাপক। এটা আমার কথা নয়, এটা কিন্তু যদুনাথ সরকারের কথা। গভীর এবং অধিকতর বৈপ্লবিক এই নবজাগরণ প্রকৃত একটা রেনেসাঁ। এই জায়গাতে যে যদুনাথ সরকার যে যুক্তি দেখাচ্ছেন, ডক্টর সুশোভন সরকার বিখ্যাত ঐতিহাসিক, তিনিও এই যদুনাথ সরকারের মতকে সমর্থন করছেন এবং তিনি বলছেন এই জাগরণ হচ্ছে কি রেনেসাঁ। তিনিও কি বলছেন, এই জাগরণ হচ্ছে রেনেসাঁ। অর্থাৎ আমরা বলতেই পারি পক্ষে যুক্তিতে যে যদুনাথ সরকার সুশোভন সরকারের মত অনুযায়ী যে
এই 19 শতকের যে নবজাগরণ অবশ্যই এটা রেনেসাঁ বা নবজাগরণ। নেক্সট আমরা যে পয়েন্ট আলোচনা করি যে তথাকথিত নবজাগরণ বলা যাচ্ছে কেন। অনেক ঐতিহাসিক বলছেন যে নবজাগরণের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলছেন ঠিকই, কিন্তু বিনয় ঘোষ বলো, অরবিন্দ পোদ্দার বলো, ডক্টর সুমিত সরকার, এই সমস্ত ঐতিহাসিকেরা নবজাগরণকে বলছে অতি কথা হিসেবে তারা অভিহিত করছে। আর এখানে আরেকটাই বিষয় যে নবজাগরণের স্রষ্টা কারা নবজাগরণটা সৃষ্টি করলেন বিশেষত বাংলায়, তো এটা নিয়েও একটি বিতর্ক রয়েছে। কোন ঐতিহাসিক বলছেন যে 19 শতকে নবজাগরণের উদ্ভব ঘটেছিল রাজা রামমোহন রায়ের আবির্ভাবের মধ্য দিয়ে, এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তী সময়ে নবজাগরণ শেষ হয়। এটা অনেক ঐতিহাসিক বলেছেন, তারা স্বীকার করেছেন এবং মেনেও নিয়েছেন যে রাজা রামমোহন রায়ের আগমনের সাথে সাথে বাংলার সমাজ এবং সংস্কৃতি ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছিল, যার দৃষ্টান্ত হচ্ছে নবজাগরণ, যার অন্যতম পথ হচ্ছে নবজাগরণ। সমাজে একটা নবজাগরণ ঘটিয়েছিল রাজা রামমোহন রায়। তার পরবর্তী সময়ে যে আরো যে সংস্কারকের জন্ম হয়েছিল, তাদের উল্লেখযোগ্য অবদান নবজাগরণের পথকে আরো বেশি মসৃণ করেছিল, এটা বলা যায়। এই জায়গাতে যেটা খুব আলোচ্য বিষয় যে ডেভিড কফ, মার্কিন গবেষক ডেভিড কফ, তিনি বলছেন যে বঙ্গীয় নবজাগরণের ব্যাপারে তিনি রাজা রামমোহন রায় বা ডেভিড হিয়ার এদেরকে ইনি মেনে নিতে চাইছেন না বা ইনি স্বীকার করছেন না, ইনাদের কৃতিত্বকে স্বীকার করছেন না। তারা কি বলছেন, তার মতে, তারা মানে ডেভিড কফের মতে উনি বলছেন যে বাংলার নবজাগরণের প্রতীকী হলেন ব্রিটিশ প্রাচ্য তত্ত্ববিদগণ। অর্থাৎ এটাই বলছে, ওনারা বলছেন যে লর্ড ওয়েলেসলি যেহেতু প্রথম ফোর্টিউরিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন বাংলায়, এবং তার এই কলেজকে কেন্দ্র করেই নাকি বাংলার নবজাগরণের সূচনা হয়েছে। এই জায়গাতে মার্কিন ঐতিহাসিক ব্লুমফিল্ড উনি বলছেন যে এই আন্দোলন হচ্ছে নিজেদের স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে ইংরেজদের সৃষ্ট তথাকথিত ভদ্রলোক শ্রেণীর আন্দোলন। এই জায়গাতে ইনাদের মতটাকে খণ্ডন করছেন ডক্টর সুমিত সরকার। তিনি মডার্ন ইন্ডিয়া গ্রন্থে বলছেন যে সমগ্র বাংলার যে জাগরণ, এই সমগ্র বাংলার জাগরণ ইংরেজদের শুধুমাত্র ইংরেজদের জন্য যে নবজাগরণ ঘটল তা নয়, বাংলায় যে সমস্ত সেই সময়কার সংস্কারকের আবির্ভাব ঘটেছিল, তাদের অবদান হচ্ছে উল্লেখযোগ্য ছিল এই নবজাগরণের ঘটার পেছনে। ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলছেন যে পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শে এসে দেশবাসীর অন্তরে এক মানবতাবাদের জন্ম হয়, এক যুক্তিবাদের জন্ম হয়, এবং প্রাচ্য এবং পাশ্চাত্যের সমন্বয়ের ফলেই নাকি নবজাগরণের সূচনা হয়, এটা বলছেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার। অর্থাৎ নবজাগরণ নিয়ে যেটা হচ্ছে বাস্তব ঘটনা একটা নবজাগরণ, যদুনাথ সরকারকে দিয়ে আলোচনা করলাম, সুশোভন সরকারকে দিয়ে আলোচনা করলাম, এবং তথাকথিত নবজাগরণ বলছেন অনেকে, এবং নবজাগরণ নিয়ে যে বিতর্ক মানে নবজাগরণের স্রষ্টা কারা, সেই সব নিয়ে যে একটা বিতর্ক রয়েছে ঐতিহাসিকদের মধ্যে, তার সম্পর্কে আমি সংক্ষেপে আলোচনা করলাম। এগুলো কিন্তু পরীক্ষার খাতায় থাকতে হবে। এরপর আমি বেসিক্যালি বিপক্ষের দিকটা আলোচনা করব, যে নবজাগরণের বিপক্ষের দিকটা, যে আদৌ কি প্রকৃতপক্ষে নবজাগরণ বলা যায়। এই ক্ষেত্রে আমি অলরেডি একটা বিপক্ষ আলোচনা করেই দিয়েছি, তথাকথিত নবজাগরণ। এটা আমরা বিপক্ষের ক্ষেত্রেই পয়েন্টসটা দেবে যে নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলা হচ্ছে। বেসিক্যালি পক্ষে যুক্তি দেবে যে নবজাগরণ বাস্তব ঘটনা, এই পয়েন্টসটার ভিত্তিতে আলোচনা করবে, এবং নবজাগরণে রাজা রামমোহন রায় ইনাদের ভূমিকা ছিল, অর্থাৎ স্রষ্টা, ইনাদের এই পয়েন্টসটা তোমরা দেবে। নেক্সট পয়েন্টে তোমরা আলোচনা করবে, পয়েন্টসগুলো আমি লিখে দিই, ওই জন্য বলে দিচ্ছি যে বিপক্ষে যুক্তির মধ্যে তুমি তথাকথিত নবজাগরণটা আলোচনা করবে। আমি তো পরপর বলছি, পয়েন্টস না লিখে, এই জন্য আলোচনাটা পরপর হচ্ছে। তো বিপক্ষে যুক্তির মধ্যে তথাকথিত নবজাগরণ যে পয়েন্ট আলোচনা করেছি, যে এই নবজাগরণটা
আদৌ রেনেসাঁ বা নবজাগরণ না, এটা হচ্ছে তথাকথিত নবজাগরণ, তথাকথিত। আরেকটা যেটা বলতে পারো যে ইউরোপের নবজাগরণের সমতুল্য নয়, অনেক অনেক ঐতিহাসিক বলছে। এখানে গবেষক সুপ্রকাশ রায় তিনি বলছেন যে বাংলার সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক আন্দোলনের প্রকৃতি ছিল ইউরোপের আন্দোলন থেকে একটু ভিন্ন বিপরীত। তাই বলছেন যে ইউরোপের আন্দোলনটাকে আমরা অবশ্যই নবজাগরণ বলছি, কিন্তু বাংলার আন্দোলনটাকে অবশ্যই নবজাগরণ বলা যায় না। কারণ ইউরোপের আন্দোলনটা বেসিক্যালি নবজাগরণটা হয়েছিল সামন্ত প্রথার বিরুদ্ধে, আর বাংলার নবজাগরণটা হচ্ছে জমিদার এবং মধ্যস্বত্ব ভোগীদের সাথে একত্রিত হয়ে সামন্ততান্ত্রিক ভূস্বামীদের আন্দোলন। আর ইউরোপেরটা সামন্ততান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে হয়েছে, আর এটা হয়েছে ভূস্বামীদের নিয়ে, সামন্ততান্ত্রিক ভূস্বামীদের নিয়ে আন্দোলন হচ্ছে। সেহেতু এই আন্দোলনটার মধ্যে দৃষ্টিভঙ্গিগত একটা তফাৎ রয়েছে, মানে চরিত্রগত তফাৎ রয়েছে, সেই জন্য একে নবজাগরণ আমি বলতে পারবো না। বুঝে যাচ্ছে বিষয়টা? নেক্সট হচ্ছে, আমি এটাকে অনেক অনেক ঐতিহাসিক বলছেন যে বাংলার নবজাগরণ, এটাকে নবজাগরণ বলবো না, এটা একটা হচ্ছে ঐতিহাসিক প্রতারণা। কেন, কে বলেছেন? আমি ঐতিহাসিক বিনয় ঘোষের মত বলবো। যে ঐতিহাসিক বিনয় ঘোষ বলছেন যে বাংলার নবজাগৃতি নামক একটা ওনার গ্রন্থ আছে, এই গ্রন্থ বলছেন যে 19 শতকে যে নবজাগরণ ছিল, এই নবজাগরণটা হচ্ছে একটা মিথ্যাচার। এই নবজাগরণকে তিনি, মানে তার ভাষায় উনি বলছেন যে ঐতিহাসিক একটা প্রতারণা, ঐতিহাসিক প্রতারণা বলে অভিহিত করছে। আর ঐতিহাসিকের নাম বলতে পারি, অনেক ভুরি ভুরি ঐতিহাসিক আছেন, যেমন ডক্টর অরবিন্দ পোদ্দার। উনি কি বলছেন যে বাংলার নবজাগরণ হচ্ছে একটা অসত্য নিরস ঘটনা বলে অভিহিত করছেন। অর্থাৎ এইগুলো হচ্ছে বিপক্ষে যুক্তি, এই যুক্তিগুলো তোমরা দিতে থাকবে, পরীক্ষা যতটা পারবে লিখতে থাকবে। এবার একটা 8 নম্বর কোশ্চেন তোমাদের থাকবে, সেগুলো তুমি প্রচুর লিখতে পারবে না, কিন্তু এই পয়েন্টস গুলো কিছু কিছু দেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে অ্যান্সারটা হবে। আর এগুলো হচ্ছে যেহেতু মত, এগুলো বিভিন্ন জায়গা থেকে, বই থেকে কালেক্ট করতে হবে, তাহলে অ্যান্সারটা ভালো হবে। আমি জাস্ট একটু বলে দিলাম যে এই পয়েন্টস গুলো আলোচনা করবে, এর ভিত্তিতে একটা নোটস তৈরি করবে, তাহলে ভালো হবে। এরপর আমি যেটা আলোচনা করব যে সীমাবদ্ধতা। যে কোনো জিনিসের একটা সমালোচনা অবশ্যই হবে এবং তার একটা গুরুত্বও থাকবে, ইতিহাসের এটা একটা প্রশ্ন লেখার একটা ট্র্যাডিশন। তো সীমাবদ্ধতা যেটা আলোচনা করব, যে বাংলার নবজাগরণের সীমাবদ্ধতা কি, এই সীমাবদ্ধতাগুলি আলোচনা করতে গিয়ে যেটা আলোচনা আমাদের করতেই হবে, যে এই 19 শতকে নবজাগরণটাকে বলছেন অনেকে উচ্চ শ্রেণীর আন্দোলন। কেন উচ্চ শ্রেণীর আন্দোলন বলছেন? যে অনেক অনেক ঐতিহাসিক বলছেন যে 19 শতকের যে নবজাগরণ হয়েছিল, এই নবজাগরণটা হচ্ছে উচ্চ শ্রেণীর আন্দোলন। এই আন্দোলনটাকে বলছেন এলিটিস্ট আন্দোলন। তার কারণ কি? কারণ এই আন্দোলনে মূলত উচ্চ শ্রেণীর মানুষেরা অংশগ্রহণ করেছিল, এই জন্য বলছেন একটা উচ্চ শ্রেণীর আন্দোলন হিসেবে তুলনা করছে। নেক্সট আমি যেটা বলতে পারি যে হিন্দু সমাজের যোগদান। হিন্দু সমাজের যোগদান কেন বলবো? তার কারণ 19 শতকে বাংলার নবজাগরণ মূলত হিন্দুদের নেতৃত্বে পরিচালিত ছিল, বলা হয় এটা। সেখানে মুসলিমদের বা অন্যান্য জাতিদের কোনো ভূমিকা ছিল না। তাই 19 শতকের বাংলার নবজাগরণ হচ্ছে হিন্দু সমাজের আন্দোলন বলা হচ্ছে। শহরে, এগুলো হচ্ছে অভিযোগ আর কি, সমালোচনা। শহরে আন্দোলন, নবজাগরণটা হচ্ছে শহরে। কেন শহরে? কারণ পয়েন্টটা যদি আমরা বিচার করি তাহলে বুঝতেই পারছি যে এখানে বলা হচ্ছে যারা সমালোচক তারা বলছেন যে 19 শতকে বাংলায় নবজাগরণ মূলত শহরে সংগঠিত হয়েছিল, গ্রামের কোনো ছাপ পড়েনি, সেহেতু এটা হচ্ছে শহর আন্দোলন। বুঝে যাচ্ছে? নেক্সট হচ্ছে বৈপ্লবিক আন্দোলনে ব্যর্থ। এই সংস্কার আন্দোলনে সামাজিক ক্ষেত্রে একটা বৈপ্লবিক যে পরিবর্তন করার কথা বলা হয়েছিল, সেই পরিবর্তনের সেভাবে কিন্তু কোনো পরিবর্তন আসেনি। এই সময়ের যারা সংস্কারক, তারা ধর্ম এবং সমাজকে অবিকৃত রেখে কিছু সংস্কার প্রণয়ন করতে চেয়েছিলেন মাত্র। ঠিক আছে? অর্থাৎ এটাকে এই ক্ষেত্রে, এই দিক থেকে আমরা কিন্তু বলতে পারি যে বাংলার নবজাগরণটা আদৌ নবজাগরণ নয়। এই নানান সমালোচনা বা থাকা সত্ত্বেও আমরা এটুকুই বলতে পারি যে এই নবজাগরণের গুরুত্ব অবশ্যই ছিল, কারণ সেই সময়কালে বাংলার নবজাগরণের ক্ষেত্রে সমাজ সংস্কার,
বা সাংস্কৃতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য একটা পরিবর্তন নিয়ে এসেছিল কে না এই নবজাগরণ। এখানে ডক্টর সুশোভন সরকারের একটা মত রয়েছে। এই ডক্টর সুশোভন সরকার এক জায়গায় বলছেন যে আমাদের নবজাগরণকে উনি বলছেন আধা ঔপনিবেশিক ও বৈদেশিক শাসন কাঠামোর মধ্যে বিকাশ লাভ করেছিল, বিকাশ লাভ করতে হয়েছিল। অর্থাৎ এটাকে বলছেন আধা ঔপনিবেশিক এবং বৈদেশিক শাসন কাঠামোর মধ্যে একটা বিকাশ লাভ করা একটা বিষয়। তাই এই নবজাগরণ তার পূর্ণ প্রাণশক্তি লাভ করতে পারেনি। এটা আমার কথা নয়, এটা হচ্ছে ডক্টর সুশোভন সরকারের কথা। এটা এই এই বিভিন্ন সমালোচনা এগুলো থাকবে, কিন্তু আমরা এটাই বলতে পারবো যে বাংলার নবজাগরণের ক্ষেত্রে 19 শতকে যে নবজাগরণে একটা উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে এসেছিল, তাই অনেক 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 বলছেন একে নবজাগরণে অগ্রদূত বলে অভিহিত করছেন। এবং রাজা রামমোহন রায়কেও বলা হয় নবজাগরণ অগ্রদূত, কারণ তিনি সমাজের ক্ষেত্রে, সমাজ সংস্কারের ক্ষেত্রে তিনি একটা উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে এসেছিলেন। বিদ্যাসাগর একটা নবজাগরণের অগ্রদূত, অবশ্যই তিনি উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে এসেছিলেন সমাজে। হেনরি লুই ডিরোজিও তিনি সমাজে একটা উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সচেষ্ট হয়েছিলেন। অর্থাৎ এই সমস্ত মানুষগুলোর হাত ধরেই বাংলার যে নবজাগরণ, এই নবজাগরণ একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল বলা যায়। বুঝা গেল? এটা হচ্ছে মোটামুটি একটা গুরুত্ব তোমরা দিয়ে অ্যান্সারটা শেষ করবে। তো এই বাংলা নবজাগরণে যে এতক্ষণ আলোচনা করলাম, প্রথমেই যদি এই কোশ্চেনটাই দেয় পরীক্ষায় যে বাংলা নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, তাহলে প্রথমে একটা ভূমিকা লিখবে, এই পয়েন্টস লেখার কোনো দরকার নেই। নিয়ে নবজাগরণ প্রকৃতি, পক্ষে যুক্তিগুলো একটা 1 2 3 করে পয়েন্টসগুলো যেগুলো আমি আলোচনা করলাম সেগুলো একটু ঐতিহাসিক নাম ধরে ধরে দেওয়ার চেষ্টা করতে হবে। বিপক্ষেও গুলো ওইভাবে আলোচনা করতে হবে, এই তথাকথিত নবজাগরণ এই সমস্ত পয়েন্টগুলো, এবং তারপর সীমাবদ্ধতা, তারপরে গুরুত্ব। এইভাবে যদি অ্যান্সারটা লেখা যায়, অবশ্যই এখানে 8 নম্বর মার্কস থাকবে এবং ফুল মার্কস হবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমার বিষয় আলোচনা। তো তোমাদের এই বিষয়টা অবশ্যই যদি তোমাদের ভালো লাগে, তোমরা মনোযোগ দিয়ে অবশ্যই শুনবে বিষয়টা, এবং যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থাকো।